আব্দুর রহমান ভাইয়ের নাম কি আব্দুল আব্দুল রহমান শেখ নাকি আব্দুর রহমান শেখ? দোল ও, এল হবে, এল না? একটা চালু হন না, যেটা মেয়েদের হ্যাঁ, মেয়েদের বললেন না কোন তারিখ। ফিমেল ব্যাচ, মেয়েদের মেয়েদের ব্যাচ, মেয়েদের ব্যাচ নিয়ে বলছিলাম সেটা। হ্যাঁ, আচ্ছা, মেয়ে ফিমেল ব্যাচ শুরু হবে, একজন হইতেছে তো, মহিলা শিক্ষক পড়াবে। এখন পর্যন্ত ডেট দেই না এটা। আপনার হচ্ছে কি, আপনি আসাম আসাম ইন্ডিয়া তো বুঝছি, আসাম নাকি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আসামের মধ্যে পড়ছে না, নাকি ওয়েস্ট বেঙ্গলে পড়ছে? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। তাতেও জি, বোঝা যায় না, নেটের সমস্যা মনে হয় আপনার এখানে, বোঝা যাচ্ছে না, বুঝছেন? কথা কেমন যেন ব্যাঙ্গে ব্যাঙ্গে আসে। কালকে হলো কিচ্ছু কিচ্ছু বুঝতেছি না, মানে নেটের সমস্যা। কিছু বোঝা যাচ্ছে না আব্দুর রহমান ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না, বুঝছেন? নেটের সমস্যা মনে হয়। আচ্ছা, আমরা পড়ায় চলে যাই। কালকে ক্লাসে ছিলেন? কালকে ক্লাসে দুইজনেই ছিলেন? জি, ওই ক্লাসটা অ্যাটেন্ড করবেন প্রতিদিন, ঠিক আছে? استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা মাখরাজ পড়ছিলাম, মাখরাজগুলো কি হয়েছে আপনাদের কারো? মাখরাজ আপনাদের দুইজনের কারো মাখরাজ হয়েছে? রিভিশন দেওয়া লাগবে আবার? মানে বলার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা, শুরু থেকে বলার চেষ্টা করেন, মুখস্থ বলেন দেখি।
আমরা যে মাখরাজ মাখরাজ যেটা আমরা পড়ি এগুলোর পিছনে সময় দিতে হয়, ঠিক আছে? আমরা ধরেন আমরা বলি না যে কনসেপ শুদ্ধ পড়তে পারি না। শুদ্ধ পড়তে হলে এর জন্য একটু সময় তো দিতে হবে, তাই না? আমরা সেই সময় দেই না। আগে একটা সময় আমরা যদি দেখি যে ইসলামী খেলাফত যখন ছিল, তখন ইসলামী খেলাফতের যারা অন্তর্ভুক্ত ছিল সেইখানে দেখা যাবে যে বেশিরভাগ মানুষ কনসেপ্ট শুদ্ধ করে পড়তে পারতো। তার কারণ হচ্ছে কোরআনকে যেভাবে শেখা লাগবে সেভাবে শেখানো হইতো। তো বিষয়টা হচ্ছে যে আমরা যত তাজবিদ পড়বো, এই যে যত তাজবিদ পড়বো সব মিলাইয়া 10টা পৃষ্ঠা হবে না, সব মিলাইয়া। হ্যাঁ, ছবি টবি সব আমরা পড়তেছি, এর জন্য মনে হইতেছে অনেক লেকচার শিট, কিন্তু সব মিলাইয়া 10 পেজ হবে না। 10টা পেজ যদি আমরা মানে না করি, আমরা কত কিছুই না পড়ি জীবনের জন্য, দুনিয়ার জন্য, তো 10টা পেজ আমাকে কমসে কম এটা কমপ্লিট করতে হবে। মাখরাজকে এমনভাবে মাখরাজকে বুঝতে হবে যেন মাখরাজ আমার ঠোঁটের আগায় থাকে, মাখরাজ যেন আমার সহজে বুঝে আসে, এমনভাবে থাকতে হবে, ঠিক আছে? মাখরাজকে এই যেমন ধরেন আমি একদম 17টা মাখরাজ বলতেছি, দেখেন কতটুকু সময় লাগে, ঠিক আছে? একদম শুরু থেকে যদি বলি, উচ্চারণে স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজাহা, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইনহা, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ, 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় 2 নুক্তাওয়ালা কফ, 5 নম্বর মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় মধ্যখানে পিছানো কাফ, 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগায় জিম শিনিয়া, 7 নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাতে গোড়ার সঙ্গে লাগায় বদ, 8 নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগায় লাম, 9 নম্বর মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় নুন, 10 নম্বর মাখরাজ জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় র, 11 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায় ক দেলতা জিব্বার, 12 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জোয়া জালসা, 13 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনে নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগায় সদ সিন জা, 14 নম্বর মাখরাজ হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপর 2 দাঁতের আগার সঙ্গে লাগায় ফা, এবং 15 নম্বর মাখরাজ 2 ঠোঁটে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গাতে মাদের হরফ উচ্চারিত হয়। 17 নম্বর মাখরাজ নাকের বাসিতে গুন্না উচ্চারিত হয়। এই যে এইভাবে যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনাদের উচ্চারণ হবে। দেখেন এতটা উচ্চারণ মুখস্থ না করতে পারলেও কমসে কম মানে ধীরে ধীরে বলা বাই করা সহজ। আমরা 1 থেকে 10টা পড়ছি। দেখেন প্রথম কথা হচ্ছে মাখরাজ, আরবি শব্দ, এইটা তো মুখস্থ বোঝা না, এটা এমনিই বুঝি। মাখরাজ কি শব্দ? আরবি শব্দ, এটা বাংলা শব্দ না। স্বাভাবিকভাবে এটা প্রশ্ন আসলে এমনি বলতে পারি মাখরাজ আরবি শব্দ, ঠিক আছে? মাখরাজ আরবি শব্দ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান, যদিও এর অর্থ হচ্ছে শুধু বের হওয়ার স্থান। যে কোনো বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। যে কোনো আমরা হেঁটে বের হব যেটাকে, ওটাকে মাখরাজ বলে, ঠিক আছে? মাখরাজ। তো উচ্চারণ বের হওয়ার স্থানকে বিশেষভাবে আরবিতে মাখরাজ বোঝায়। এরপরে মাখরাজ ওই প্রথমত 5 প্রকার, এগুলো মুখস্থ না করতে পারলে হবে, ওই দিকটা লাগবে মূল আমাদের। প্রথমত 5 প্রকারকে, প্রথমত 5 প্রকার হালকে লিসানি জাউফি, হালকে লিসানি জাউফি খৈশুম, ঠিক আছে? 5 প্রকার হালকে লিসানি শাফাতুন জাউফি খৈশুম, এই হচ্ছে 5 প্রকার। 5 প্রকার আমার নাম মুখস্থ রাখতে হলে হবে। মূল মাখরাজ আমার মুখস্থ রাখতে হবে। 1, মাখরাজ আরবি শব্দ, উচ্চারণ বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। এরপর মাখরাজের সংজ্ঞা হচ্ছে উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মানে হরফ মানে হচ্ছে ধরেন মানুষ, হরফ মানে হচ্ছে কি মানুষ। ধরেন 29 জন মানুষ একটা ঘরের মধ্যে আছে, দরজা আছে 17টি। কয়টা আছে? 17টা। এই 17টা দরজা থেকে এই 29 জন মানুষ বের হইতে পারবে। এখন এই 17টা দরজা থেকে যদি আপনি একজন একজন করে ধরেন তাহলে 17 জন হয়, ঠিক আছে? বাকি রইল 12 জন। এই 12 জন কোথা থেকে বের হবে? এই 17 দরজা থেকে বের হবে। তার মানে কোনো কোনো দরজা থেকে তার
আরেকজন সাথে নিয়ে বের হইতে হবে, কোনো দরজা দিয়ে আরও 2জন করে বের হইতে হবে। এইরকম করে ভাগ করা হয়েছে 17 দরজায়। এবার আপনি মনে করেন এটা মাখরাজটাকে ভিন্ন ভিন্ন ভাগে আরও সহজ করার জন্য এটা মনে রাখেন যে এই যে 17টা দরজা দিয়ে বের হবে, এক দরজা দিয়ে 2 থেকে 3জন বের হবে, তারা তো ক্যালকুলেশন করে একই স্থান থেকে বের হবে না, তাদের বের হওয়ার দরজা এক হইতে পারে, কিন্তু কেউ দেখবেন যে একটু ডান দিকে হেলাই পড়ছে, একদিক দিয়ে সাইড থেকে বের হয়েছে, কেউ বাম দিকে, অথবা কেউ সোজা থেকে বের হয়েছে, স্থান পরিবর্তন করছে কিন্তু দরজা এক রাখছে। ঠিক মাখরাজের 3টা হরফ হইলে ওই স্থান ঠিক থাকে, একটু আকপিচ হয়, ঠিক আছে, একটু আকপিচ হয়। এই আকপিচ হওয়ার কারণেই কোনো হরফটা একটু মোটা হয়, কোনোটা একটু চিকন হয়, কোনো একটা হার্ড বেশি হয়, কোনো একটা হার্ড কম হয়, হ্যাঁ, শক্ত বেশি শক্ত কম, এই তফাৎ এতটুকু, ঠিক আছে, এতটুকু ওই স্থান চেঞ্জ করে না, ও স্থানের আশেপাশেই থাকে। তো আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 1 2 3 1 2 3 একবারে মুখস্থ করবে। 1 2 3 1 2 3 হলকের মাখরাজ, হলক মানে কন্টিনিউয়ালি। 1 2 3 হলক, হলকের শুরু 1, মধ্যখান 2, হ্যাঁ, আর হলকের শেষ হচ্ছে 3। হলকের শেষ কি? উলা, উস্তা, আর হচ্ছে কি উলা, উস্তা আর উখরা, 3টা বলতে পারি। তো শুরু, মধ্যখান, শেষ, শুরু, মধ্যখান, শেষ, এটা তো বুঝি যে একটা হলকের শুরু হবে, মধ্যখান, শেষ। খালি হরফগুলো ধারাবাহিকভাবে মনে রাখবো। শুরু হামজা হা, মধ্যখান আইন হা, শেষ গইন খা। তাহলে 1 2 3 মুখস্থ করা কোনো কঠিন, একদম সহজ। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খা। আমার সাথে সাথে কয়েকবার দেখেন, মনে মনে বলেন, মাইক্রোফোন অফ রেখে বলেন, সমস্যা নেই, যেহেতু মুখস্থ করতেছি মাইক্রোফোন অফ অন রাখা লাগবে না। দেখেন আমার সাথে সাথে বলেন, ওইখানে বসে বসেই বলতে থাকেন যে 1 2 3 হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খা, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খা। এরকম বলতে থাকেন শ্বাসে। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খা, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খা, হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু হইতে, শুরু এখানে, শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খা, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ। পড়েন কয়েকবার দেখেন। হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ, হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গইন খ। তিনটা মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গাইন খ, হলকের শেষ হইতে গাইন খ। মনে আছে? এইখানে এইটা দিয়ে লেখা দিছিলাম, এটা একটা শীটের মধ্যে আছে। মুখস্থ করার জন্য এখান থেকে সাহায্য নিলে ভালো হবে। এই মাখরাজ, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এই যে 3টা, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গাইন খ। মুখস্থ করতে সময় দিতেছি, আপনার মুখস্থ হয়েছে মানে মুখস্থ করবেন, কিন্তু মুখস্থ করতেই হবে। আমরা হরফ উচ্চারণ ব্যতীত সামনে যত তাজবিদ পড়ি কাজ হবে না, কিন্তু এই হরফ সংশ্লিষ্ট বড় ভুলগুলো বেশি হয়। জি বলতে পারবেন? এখন মুখস্থ হয়েছে, বলতে পারবেন? এখন বলতে পারবেন? হ্যাঁ জি পারবো। জি বলেন।
হলকের শুরু হইতে, হামজা হামজা হা হলকের মধ্যখান হইতে, আইন হা হলকের শেষ হইতে, অইন খ। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এইবারে আমরা পড়ব তিনটা আবার, 4 থেকে 6, 4 থেকে 6, 4 থেকে 6। এইখানে তিনোটাই হচ্ছে জিব্বা আছে, ঠিক আছে, তিনোটাই জিব্বা, এবং তিনোটার মধ্যে এই কথাটা আছে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, প্রত্যেকটাই। দেখেন 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া, জিব্বার গোড়া, কথাটা এতটুকু, জিব্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া অফ। তারপর হচ্ছে 6 নম্বর মাখরাজ জিব্বার 2 নুক্তাওয়ালা কফ, এটা আমি দেখতেছি না, আপনাদের এইভাবেও বলতে পারেন, আমি এটা বললাম কফ বললেই হবে, উচ্চারণেই বোঝা যাবে আপনি 2 নুক্তা বলছেন নাকি মধ্যখান পেছানো কফ। 5 নম্বর মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, কথাটা এতটুকু, গোড়া থেকে একটু আগে বাড়িয়া, গোড়া থেকে একটু আগে, একটু আগে বাড়িয়া। এরপর সব ঠিক আছে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া মধ্যখান পেঁচানো কাফ বা কাফ। 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান, জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে, এটা তার বরাবর, এটা ঠিক আছে। জিম শিন ইয়া। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই যে আমি গত বললাম যে তিনটা হরফ আছে, 3টা অক্ষর আছে, 3টা অক্ষর 3টা জায়গা থেকে হয়, ঠিক আছে। এটা যে কোনো মাখরাজের যখন 3টা হয়, 3টা 3 জায়গা থেকে হয়, তবে এটা একটু ব্যাখ্যা দিছে, এটা একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে, আবার 17 দেখবেন যে ওয়াও 15 নম্বর মাখরাজেও ব্যাখ্যা দিছে, কিন্তু বাকিগুলোও ব্যাখ্যা সাপেক্ষ, যদি ওগুলো ব্যাখ্যা দেয় নাই আমি দিয়ে পড়াবো, সমস্যা নেই। দেখেন, প্রকাশ থাকে যে, মানে হচ্ছে যে এটা ব্যাখ্যা দিতেছে, সেটা কি, জিব্বার গোড়ার যে আছে, গোড়ার দিকে জিব্বার যে আপনার মধ্যভাগ যেটা আছে, একদম মেইন যে ভাগটা, মধ্যখানটা আছে, সেইখান থেকে আপনার উচ্চারণ করতে হবে, মানে এটা 3টা ভাগ করছে, সেখান থেকে আপনার উচ্চারণ করতে হবে জিম, 3টা ভাগ করছে জিম, এর পরে একটু সামনে আগাবেন, এটা আমি বলছিলাম না, একটু সামনে আগাইলে জিব্বারটা একটু হালকা হয়ে যায়, মাঝখান থেকে বাতাস বের হয়, শিন, এরপরে আরেকটু সামনে আগাইলে হয় ইয়া। এটা এটা মিলতে মিলতে মিলে না, বুঝছেন, মিলতে মিলতে মিলে না, মানে হচ্ছে একদম ইয়ার ক্ষেত্রে ইয়া শক্ত হয় কিন্তু মেলে না, একটা ফাঁকা থেকে যায় মাঝখানে। তো জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এখন 4 থেকে 6 মুখস্থ করি। 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিব্বার, এই নিচেরটা মুখস্থ করা লাগবে না, 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় জিম শিন ইয়া। 4 নম্বর মাখরাজে 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান, তার বরাবর, জিব্বার গোড়া থেকে একটু আগে, তার বরাবর তালুর সঙ্গে লাগায় মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান, তার বরাবর উপর তালুর সঙ্গে লাগায় জিম শিন ইয়া। দেখে দেখে পড়েন, এই শীটটা থাকতে দেখে দেখে পড়েন। হুজুর দেখতে পাচ্ছি না তো সিট। হ্যাঁ, শীট দেখতে পারতেছেন না, আচ্ছা, কেলো লাইন কেটে গেল।
হ্যাঁ, এখন দেখতে পাইতেছেন না? জি পাচ্ছি পাচ্ছি। জি। আচ্ছা, 4 থেকে 6 পড়েন। আবার দেখতে পাওয়া যাচ্ছে না হুজুর। 4 থেকে 6 জিহ্বার গোড়া তার বরাবর উপরে দেখা যাচ্ছে তো এখন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় 2 নুক্তাওয়ালা অফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় 2 নুক্তাওয়ালা অফ। 5 নম্বর মাকড়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় মধ্যখান পেঁচানো কাফ। আচ্ছা, হইছে? এই 3টা হইছে? বুঝতে পারছেন? এই 3টা বুঝতে পারছেন? সমস্যা আছে কোনো? লাইন কেটে যায় কেন, এটা তো বুঝলাম না। আচ্ছা, স্টপ প্রেজেন্ট দিন দিলে লাইন কেটে যায়। ঠিক আছে, আমরা এই 3টা বলতে পারবেন? এই 3টা 4, 5, 6। হ্যাঁ, ওয়াকিবুল ইসলাম ভাই, সাউন্ড শোনা যাচ্ছে? জি ভাই, জি হুজুর আসছে। বলছি এই 3টা কি আপনারা শোনাইতে পারবেন? এই 3টা হইছে? জি হুজুর, শুনতে পেলাম না, বলুন। ওই যে 4, 5, 6 যে 3টা মাখরাজের কথা বললাম, 3টা হইছে? এই যে এই 3টা। আচ্ছা, আমাদের লেকচার সেটা আগে যাইনি, তারপরে দেখাইতেছি। হুজুর মাখরাজ এগুলো পড়া হয়নি হুজুর। পড়া হয় নাই দেখে তো পড়াচ্ছি। পড়া পড়ার সময় পাওয়া যায়নি হুজুর।
এই যে 4 5 6, আচ্ছা পড়া হয় নাই, এই এই অজুহাতে কিন্তু কাজ হবে না, কারণ হচ্ছে তাইলে কিন্তু শিখতে পারবেন না, পড়া হইতে হবে। সেইটা কিভাবে অজুহাত দেখানো যায় সেটা। 4 5 6 এখন একটু পড়েন, এখনই মুখস্থ করেন। জিব্বার গোড়া তার বরাবর উপর, এখন লেকচার শিট দেখা যাইতেছে না? যাচ্ছে। জি জি, এখন দেখে দেখে একটু মুখস্থ করেন, এখনই মুখস্থ করেন। জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, 2 নুক্তাওয়ালা কফ জিব্বার গোড়া থেকে একটু বাড়িয়ে তার বরাবর উপর তালুর সঙ্গে লাগায়া, মধ্যখান পেঁচানো কাফ, আর জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম শিন ইয়া। আচ্ছা, আবার 1 থেকে 6 পড়ি। হলকের শুরু হইতে হামজা হা, হলককে 3টা ভাগে ভাগ করবেন। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গাইন হা। 4 নম্বর মাকরাজ জিব্বার গোড়া তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাইয়া, 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাকরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাকরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় জিম শিন ইয়া। এইবার আমরা একটু আবার সামনে যাই। এগুলো কিন্তু মুখস্থ করবেন, আগামী ক্লাস অবশ্যই দেবেন। আমরা এবার 7 8 মুখস্থ করব। 7 আর 8 মুখস্থ করবেন একসাথে। দেখেন 7 নম্বর মাকরাজ জিব্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার কিনারা। 8 নম্বরের তাকায় দেখেন, 8 নাম্বার একসাথে কেন বলছি, ওই গোড়ার জায়গায় শুধুমাত্র আগা যোগ হয়েছে, আগার কিনারা, জিব্বার গোড়ার কিনারা, জিব্বার আগার কিনারা, জিব্বার গোড়ার কিনারা, জিব্বার আগার কিনারা। দেখছেন, গোড়ার জায়গায় আগা হয়েছে। এরপরে উপরের 7 নম্বর বলতেছি, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, মারির দাঁতের। আর 8 নম্বর হচ্ছে সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগায়, সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগায়। তাহলে 7 নম্বর মাকড়া জিব্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার কিনারা, উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া দদ। 8 নম্বর মাকড়া জিব্বার আগার কিনারা, সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগায়া লাম। আচ্ছা, 9 নম্বর মাখরাজ আর 10 নম্বর মাখরাজে যাই। এই দুইটা একসাথে পড়বেন। দুইটাই জিব্বার আগা এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, এইটা দুইটার মধ্যেই আছে, ঠিক আছে, দুইটার মধ্যে আছে। শুধু একটা কথা একটু বৃদ্ধি পাইছে 10-এ। 9 জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। 10 জিব্বার আগার পিঠ, এতটুকু কথা অ্যাড হয়েছে, ঠিক আছে, জিব্বার আগার পিঠ। ওই যে 4 নম্বর জিব্বার গোড়া আর 5 নম্বর জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, ঠিক এটা জিব্বার আগা, জিব্বার আগার পিঠ, জিব্বার আগা, জিব্বার আগার পিঠ, জিব্বার আগা, জিব্বার আগার পিঠ। এরপর ঠিক আছে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। হুজুর, জি জি, জিহ্বার আগার পিঠ মানে জিহ্বার তলাটা উপর দিকে লাগবে। এটা পিঠ, এটা প্যাট, এইটা এই দেখেন, এই যে করছে এটা ভিতর নিয়ে যাবেন তালুতে। এটা উপর আছে, বুঝছেন? এই পিঠ, হাতের পেট কি এটা না, বিপরীত শক্তটাই থাকে পিঠ, ঠিক এরকম নিচেরটা পুরোটা পিঠ। তো এখন একদম আগা লাগাইলেই হবে, কারণ এর নিচে তো যাইতে পারবো না, লাগাইতে পারবো না, আমরা তালুতে চাইলেও পারবো না নিচে। আমরা যদি ভালো কিছু করতে চাই ভাই, আপনারা অনেকে বড় আছেন, এখানেই আছে,
আমরা যদি ভালো কিছু করতে চাই, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক সাহাবা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ভাই প্রতিবেশী, মানে একজন মুনাফিক ছিল, ইহুদি ছিল, তো প্রতিবেশী তাও তো ভাই, তো আমার এক ভাই, তার খেজুরের ডাল, খেজুর গাছ হয় না, খেজুরের ডাল, এটা খেজুর হয় এবং এই খেজুরের ডালটা আমার ঘরের মধ্যে এসে এরকম পড়ে, মানে আমার এরিয়ার মধ্যে পড়ে, এবং ওই ডাল থেকে কিছু খেজুর যখন শুকাইয়া পড়ে যায় তখন আমার সন্তানেরা এগুলো খায়, ছোট বাচ্চারা খায়। যদিও আমি যখন দেখি তখন তার মুখ থেকে আমি ছিনাই নিয়ে যাই, মুখ থেকে আমি সরাই নিয়ে যাই। এখন এইটা আপনি একটা কোনো সমাধান করে দেন, এইভাবে মুখ থেকে আমি নিয়ে যাই, এটা একটা সমাধান করে দেন। এটা যে আমি গুনাহ করতেছি বা আমার একটাই হচ্ছে, আমি তো চেষ্টা করতেছি, কিন্তু তার তো ডাল আমারই মধ্যে, এখানে খেজুর পড়তেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা খুবই লাগলো যে ছোট ছোট বাচ্চারা খেজুর মুখ থেকে এভাবে নিয়ে যায়, কতটা তাকওয়া। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে, মুনাফিককে বলল যে, দেখো তোমার যে এই যে খেজুর যেটা আছে, এটা তুমি আমাকে এই বিনিময় দাও, আমি তোমাকে জান্নাতে খেজুরের বাগান, তোমার জন্য বাগান হিসাবে আমি লিখে দেব, আমি করে দিব, তুমি যদি আমাকে এই খেজুর দাও, আমি বাগান হিসাবে লিখে দেবো তোমাকে, অর্থাৎ তুমি জান্নাতি হয়ে যাবা। এখন আপনি বলতে পারেন যে ইহুদি খ্রিস্টান কীভাবে জান্নাতি হবে, তার ইমান এসে যাইতো, ওইভাবে আল্লাহ রাসূল দোয়া করতো। তো সে বলছে যে না, আমি কোনোভাবেই এটা দিব না, এটা আমি কোনোভাবেই ওগুলো আমার চাই না, আমার এই নাই, আমি দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো অর্থ সম্পদ ছিল না। তো সেইটা যখন শুনছে তখন আরেক সাহাবা ছিল পাশে, তিনি বলতেছেন যে, সাহাবা মেবি তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা যদি আমি এনে দেই, এটা যদি আমি ক্রয় করে দেই, তাহলে আপনি এই এই একই অফার কি আমার জন্যও থাকবে, আমাকেও কি জান্নাতে বাগান দেওয়া হবে? বলছে যে হ্যাঁ অবশ্যই, তুমি যদি পারো তাহলে তোমাকে দেওয়া হবে। তো সে গিয়ে বলছে যে, ইহুদিকে বলতেছে যে, তোমার এই যে ডাল গাছ আছে, এটা আমার কাছে বিক্রি করো। তো তুমি কে, যে নবীর কাছে আমি গাছ বিক্রি করি নাই, তোমার কাছে কে, তোমার কাছে কেন বিক্রি করবো? তখন তুমি যা চাও আমি দেবো, তুমি বলো কি। তখন ও তো জানে যে এর কাছেও খেজুর গাছ আছে, মানে বাগান ছিল, তো সম্পর্কে জানে। তো তার কাছে 600 গাছ, একটা দুইটা না, 600 গাছ ছিল এক বাগানে। তো ইহুদি ওইভাবেই বলছে, মানে এই করেই যেন না দিতে পারে। ইহুদি বলছে যে, তাহলে তুমি আমার একটা গাছ নিতে, তোমার 600 গাছের পুরো বাগান আমাকে দিবা, যদি এটা হয় তাহলে তুমি বললো। তো ভাবছে যে এটা তো সম্ভব না, একটা গাছের জন্য কি 600 গাছেই করবে। তখন সাহাবা বলতেছেন যে, ঠিক আছে যাও, আমি তোমাকে এই বাগান দিয়ে দিলাম, তুমি আমাকে এই খেজুর গাছ দাও। ও তো ভাবতেছে, আরে বোকা, 600 গাছ আর তুমি একটা খেজুর গাছ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুর গাছ নিয়ে আসছি, খেজুর গাছ এখন থেকে আপনারই হলো। তুমি কিভাবে নিয়ে আসছো? বলছে যে, ও যে আমার যে খেজুর গাছ এই ছিল, ওইটা আমার বাগান ছিল, ওইটা আমি ওকে দিয়ে দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, আগে তো অফার ছিল যে একটা বাগান দেওয়ার, এখন তোমাকে পুরো, মানে এরকম কয়েক শত বাগান সহ পুরো জান্নাত তোমার জন্য লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, পাইতে হইলে কিছু করতে হয়, পরিশ্রম করতে হয়। আমরা কনসেপ্ট পড়তে শুদ্ধ চেষ্টা করি, কিন্তু চেষ্টা কি করি, মুখে বলি, খালি মুখে বলি আমি শুদ্ধ শিখবো, শুদ্ধ করব, কিন্তু একটু পরিশ্রম করি না। দেখেন এই 10টা পেজ, শুধু 10টা পেজ, এই যে মাখরাজ দেখেন না, এখানে 1.5 পেজ, মাত্র 1.5 পেজ। এরপরে আপনাকে যদি গুণনা দেখাই, মাত্র 2 পেজ। এরপরে যদি আপনাকে মাদ দেখাই, মাত্র 1.5 পেজ, 2 পেজ হবে। এরপরে অপূর্বারিক 1 পেজ হবে। কলকলা তো 1 পেজের 3 ভাগের 1 ভাগ হবে, আল্লাহ শব্দে 1 ভাগ হবে। হ্যাঁ, এরকম করে মাত্র 10টা পেজ হবে। আপনি 10টা পেজ যদি মুখস্থ করতে পারেন, কোরআন শুদ্ধ করতে পারবেন। এই 10টা পেজের জন্য আমরা সময় দেই না, অথচ আমরা মনে করি যে মরতে হবে, মরলে আমি কি পাবো না পাবো, ক্যালকুলেশন করি জান্নাতের। কিন্তু ক্যালকুলেশন তো আসলে
কোরআন দ্বারা পড়তে হবে, কোরআন পড়তে পারি কিনা এটা ক্যালকুলেশন করি না। তো ভাই অবশ্যই সময় দিতে হবে। আমরা এলএম শিক্ষা করা হচ্ছে ইমানের থেকেও গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। কারণ ইমান আসবে কোথা থেকে? এলএম শেখার মাধ্যমে। ইমান আপনার নষ্ট হয়ে যেতে পারে এলএম যদি না থাকে। এর জন্য মানে অনেক সময় আলোচনা শুনি না, মাহফিল শুনি, এই মোবাইলে একটু ওয়াজ শুনি, তার থেকেও কিন্তু এই তাজবিদ এভাবে শিখলে বেশি সওয়াব হবে। তো আমরা অবশ্যই সময় দিব, ঠিক আছে, সময় দিব। চলেন বাকি মাখরাজগুলো মুখস্থ করে নেই, তারপরে যেহেতু আপনাদের মুখস্থ হয় না এই প্র্যাকটিসে যাব না, মুখস্থ হইলে পরে প্র্যাকটিসে যাব। প্রতিটা তাজবিদি আমাকে একটু একটু মুখস্থ পড়া দিতে হবে। রাগ হন, খুশি হন, কোনো সমস্যা নাই, কিন্তু পড়া দিতে হবে। আমি মূলত অফলাইনে যখন পড়াইছি বাচ্চাদের পড়াইতাম, মানে বাচ্চাদের এখন পড়াই না তেমন একটা, কারণ সময় পাই না। কিন্তু আমি বেশ কিছু বাচ্চাদেরকে কনসেপ্ট খতম দেওয়াইছি। তো আমার পড়া হচ্ছে, অনেকে পড়ায় এরকম যে বাবা মাও তো এরকমই করে, হুজুরে আসে, হুজুররা এরকম দেখা যায় যে পড়ায়, অনেক সময় নিজেরও শুদ্ধ হয় না, আবার পড়ায় ওই ছাত্রকে বলে পড়ো, আর সে ধরে ওই পড়তে থাকে, ভুল ধরতি ধরা, কনসেপ্ট খতম দিয়ে যায়। আমার হচ্ছে যে ছাত্রদেরকে পড়াইছি, আমি মাত্র 20টা সূরা পড়াইছি, ও পুরো কনসেপ্ট নিজে বানান করে পড়ছে, নিজে পড়ছে, বানান করে প্রথম এক পারার প্রথম পড়ছে, এরপরে পুরা চলে সারা জীবন। এবং এমন হয়েছে যে একজনের পড়াইছি, তার চার ভাইয়ের মেয়ে, ছেলে মেয়ে সবাইকে পড়ানো লাগছে, বাহিরে পড়ানোর সুযোগই পায় নাই। তো বিষয়টা হচ্ছে যে আমি ওদেরকে পড়ানোর সময় মানে অনেক বকাঝকা এটাও করতাম, কারণ শিখানোর সময় শিখাইতে হবে, এর বাহিরে কোনো হবে না, ঠিক আছে। আমার যে স্টুডেন্টের সাথে সম্পর্ক ওইরকম, উস্তাদেই, তারাও মনে করে, আসলে তারাও সবসময় মনে করে কনসেপ্ট যে পড়তে পারে, এটা মনে করে, কিন্তু কনসেপ্টকে ধরতি ধরা পড়বেন না। কনসেপ্ট যদি 10টা সূরা পড়েন, ওই 10টা সূরা শুদ্ধ হবে, এইরকম একটা নিয়ত করেন যে আমি 10টা সূরা পড়বো। পুরো কোরআন পড়া আমরা কি করি, আমরা আমার সন্তানদেরকে, এটা আপনাদের জন্য শিক্ষা, মনে রাখবেন, সন্তানদেরকে শিক্ষা দেন কি কোরআন খতম হয়েছে কিনা। মেয়েদেরকে শিখায় এই নিয়তে যে বিয়ের সময় জিজ্ঞাসা করবে কোরআন খতম দিছো। আবার ছেলেদেরকে ওই এই ধরতি দ্বারা কোরআন খতম দিচ্ছে কিনা। মুসলমান, কোরআন খতম দেয়া ফরজ না, ঠিক আছে, কোরআন খতম দেয়া ফরজ না। ফরজ হচ্ছে কতটুক, দ্বীনি ইলম অর্জন করা ফরজ কতটুক, যতটুক পড়লে আপনার নামাজ সহি হবে, যতটুক পড়লে আপনার আমলগুলো সহি হবে, ততটুক শিক্ষা করা শুদ্ধভাবে, যতটুক শিক্ষা করাই উচিত, এতটুক ফরজ। এখন এইটা কতটুক, ওই আপনি যদি আপনার সন্তানকে পুরো কনসেপ্ট খতম না দিয়ে 20টা সূরাকে, আপনি 20টা সূরাকে সহিভাবে শেখান, আপনার সূরা মুলক, সূরা ইয়াসিন, এগুলোকে সহিভাবে শেখান, যেন আপনার জন্য দোয়া করতে পারে, কবরের পাশে দাঁড়ায় যেন সহিভাবে পড়ে তেলাওয়াত করে দোয়া করতে পারে, ওর নামাজ দিয়ে যেন ইবাদত হয়। কিন্তু আপনি ধরতি দ্বারা পুরো কনসেপ্ট পড়াইলেন ঠেলা গাড়ির মতন, ওই যে চলতে থাকে সাইডে দিলে আর চলতে পারে না, ওই পড়াইলে কিন্তু হবে না। কনসেপ্ট পড়তে হবে যে ওকে এমনভাবে শিখাবে ও কোরআন শরীফ কেন, হাদিস কোরআন যে কোনো জায়গা থেকে পড়তে পারে। তো আপনারা চেষ্টা করেন এভাবেই পড়ার, ঠিক আছে, যতটুকু শিখবো সহিভাবে। চলেন 11, 12, 13 তিনটা এক ধাজে রাখবো আমরা, 11, 12, 13। এখানে একটা কথা আছে, আমি সাধারণত এই 11-র সাথে, ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটু কালি নিয়ে নেই মোটা, আমি এই 11-র সাথে এই 13 পড়াই, এবং আমার ওই শিটে, লেকচার শিটে আছে, ওখান থেকে আপনি দেখবেন 11-র সাথে এটা 12 নিয়ে আসছি, কারণ আছে। আগে মাখরাজটা লেখা দেখি। 11 নম্বর মাখরাজ জিব্বার আগা, আমরা 9-10-এ কিন্তু জিব্বার আগা পড়ছি। জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের কোন দুইটা দাঁত, ওই যে বড় বড় দুইটা দাঁত থাকে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে 3টা হরফ হয়, ত দেল তা, প দেল তা, প দেল তা। এরপরে আমরা যদি 13-তে আসি, যেটা 12 পড়াবো আমরা, 12, এটা 12, ঠিক আছে, এটা 12।
জিহ্বার আগা এটা ঠিক আছে, এটা এই পর্যন্ত ঠিক আছে। সামনের উপরের তাও তো ঠিক আছে, দেখেন উপরের দুই দাঁতের তাও ঠিক আছে। এইখানে একটু পৃথক হবে, এই যে এই গোড়ার সাথে আর আগার সাথে, আর কি আগার সাথে এতটুক গোড়া দিয়ে আগা হবে, দাঁতের গোড়া দিয়ে আগা হবে। হরফও কিন্তু তর সাথে জ, দালের সাথে জাল, তার সাথে সা, মানে জোড়া যে হরফটা আছে ওইটা হবে। দেখছেন জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় ওয়া জালসা। তাহলে 11 নম্বর মাকড়া জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গড় সঙ্গে লাগায় ত দেলতা। 12 নম্বর মাকড়া জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় ওয়া জালসা। এবার এটা 13, এটা 13। জিব্বার আগা এটাও ঠিক আছে, সামনের তাও ঠিক আছে। এইখানে পরিবর্তন হয়েছে, নিচে গেছে, উপর থেকে নিচে। এরপরে আবার সব ঠিক আছে। দুই দাঁতের আগার সঙ্গে আমরা এইটা 12 পড়লো তখন এই 12-র সাথে মিলেই যাবে, বা আগার সঙ্গে এই আগার দিকে শব্দটা বলছে কেন, এইটা আসলে আগার সঙ্গে পড়লেও সমস্যা নাই। দিকে মানে এটা লাগতে লাগে না, একদম চাপাই ধরে পড়া যায় না, ওটা আপনাদের পড়া লাগে না, আপনি আগার সঙ্গেই পড়েন, এক শব্দ ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। সদ সিন জা, সদ সিন জা, সদ সিন জা। এরপরে 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট। পেট মানে কি বুঝছেন? পেটটা তো বুঝতে পারছেন, একদিন বলছিলাম এই ভিজা জায়গাটাকে পেট বলে, এই যে ভিজা এটাকে পিঠ বলে। ওই যেমন শুকনা যে জিনিসটা শক্ত, এই সামনের দিকটাকে পিঠ বলে, এটাকে পেট বলে। উপরের দুই দাঁত এই দুইটাকে বলে, এই বড় দুইটা, নিচের দুই দাঁত এই দুইটাকে সানাই উলিয়া, সানাই সুফলা, রুবাইয়া, এই চারটাকে রুবাইয়া বলে। হ্যাঁ, চারটাকে রুবাইয়া বলে। তো এই দুই দাঁত এই পেটে লাগে এরকম। আমরা সাধারণত বাংলায় যেটা বলি কি বলি, ফুপু, কি বলি ফুপু, ঠোঁট দিয়ে বলি, কিন্তু দাঁত তেমন একটা লাগাই না, ফুপু, ফুপা বলি না, ফুপা। তারপর আরো কি বলা যায়, যেমন ধরেন ফাইল, ফাইল বলতে ইংলিশে আবার আমরা একটু ব্যবহার করি ফাইল। আবার ধরেন ফালাচ্ছি, হ্যাঁ ফা, কিন্তু আরবিতে এটা খেয়াল করতে হবে, ফায়ের উচ্চারণ কিন্তু এইখান থেকে করতে হবে, ফা, বাতাস চলতে থাকবে, ফা ফা। নিচের ঠোঁটের পেট, উপরের দুই দাঁত, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় ফা 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 ফা। এরপরে হচ্ছে 15 নাম্বার মাখরাজ। আমরা উপরের লাইনটাই শুধু পড়বো, আর বাকিটা হচ্ছে এমনি পড়বো দুই একবার, কিন্তু মুখস্থ উপরেরটা। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও ব্যা মিম উচ্চারিত হয়, এতটুকু মুস্ত করলেন। এরপরে ব্যাখ্যা, ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া, গোল হয়ে যাবে ঠোঁটটা এবং মুখ খোলা রাখতে হবে, মানে মাঝখানটা একটা ফাঁকা থাকবে। দেখাচ্ছি, বা ঠোঁটের ভিজায় মানে ভিজা জায়গা থেকে, ভিজা জায়গা কোথায়, এইমাত্র দেখাইলাম ভিতরে দিক। মিম ঠোঁটের শুকনা জায়গা থেকে, মিম ঠোঁটের শুকনা, এখানে কষ্ট শুধু ওয়াওতে, বা মিম এমনি হয়। আমি আগে বা আর মিম দেখি, দেখেন বা 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 বা, এই যে ভিজা জায়গা দিয়েই বলতে হয়, কিন্তু বা বা। বই, এখন বই বলেন থেকে শুকনো জায়গা থেকে বলে দেখান, বই বই, এটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে না, আব্বা আব্বা, কিন্তু এটা কিন্তু এমনি হয়, বা এমনি হয়, আব্বা আব্বা। বই, দেখেন ভিতরে দিকটা হয়। মিম ঠোঁটের শুকনা জায়গা, এখান থেকে ম হয়, ম বাংলায় ম, দেখেন থেকে মায়ের জোরটা কেমন, আম্মা। হাদিসেও মাকে কয়বার বলা হয়েছে, উম্মুকা সুম্মা উম্মাকা, তোমার মা তোমার মা তোমার মা, এরপরে বলছে যে তোমার বাবা। তো দেখেন এইরকম, এখানে দেখেন মায়ের জোরটা কেমন, আম্মা মা, আম্মা আম্মু মা মা, দেখছেন শুকনা জায়গা থেকে মা। এখন আপনি ভিজা জায়গা থেকে বললে দেখেন থেকে না না, অ্যাবনর্মাল লাগতেছে না, অটোমেটিক বাংলায় ম হয়। আমার কষ্ট করতে হবে ওয়াওতে, ওয়াও ঠোঁট গোল করিয়া, ঠোঁটটা গোল হবে, মুখ খোলা রাখিয়া, এই যে আঙ্গুলটা আছে না, এই আঙ্গুল পরিমাণে মাঝে ফাঁকা থাকবে, হ্যাঁ আঙ্গুল পরিমাণে মাঝে ফাঁকা থাকবে। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া মানে আঙ্গুল পরিমাণে ফাঁকা থাকবে। ওয়াও, ডাব্লিউ ডাব্লিউ, ওয়াও ওয়াও
ওয়াও ওয়াও ওয়াও الذي يوسوس يوسوس في صدور الناس ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া। তাইলে এই পর্যন্ত আমাদের হরফ শেষ হয়ে গেছে 15 নম্বর। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়, মাদের হরফ উচ্চারিত হয়, মাদের হরফ উচ্চারিত হয়। মুখের খালি জায়গা মানে আমরা যখন একদম সোজা উদাহরণ নেন, ধরেন আপনার মা বা ভাই বা কাউরে ডাকবেন, সে কাছে নাই, কাছে থাকলে কি বলবেন? ধরেন আমাদের এখানে একটা খেয়াঘাট আছে, আমরা অনেক সময় রাতে শুনতাম, ঠিক আছে, প্রথম আইসা ডাকতো ও সত্তার কাকু এরকম ডাকতো। এবার ডাকতো ও সত্তার ভাই, এরপর বলতো ও সত্তার, এবার সত্তারিয়া, মানে রাগ হইয়া তখন। এখন দূরে দিয়া নদীর ওপার দিয়ে ডাকতো ও সত্তার ভাই। এই যে দেখেন, মা, আম্মু, আব্দুর রহমান ভাই, এরকম ডাকে না? ওয়াকিফুল ইসলাম ভাই। আমরা যখন দূরে থাকি এরকম না, ইয়া টান দেওয়ার সময় মুখটা হা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। আপনি মুখ বুঝাই ডাকতে পারেন, হবে না, হবে না, তা মুখ খালি থাকবে, এটাকে বলছে একদম সোজা বের হয়ে আসবে, এটা মুখের খালি জায়গা। মিম খালি আলিফ জবর মা, বা খালি আলিফ জবর বা, মাদের হরফ 3টা, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশ জজমাল ইয়া, পেশের বাম পাশ জজমাল, এটা বেইজ মাদের। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়। নাকের বাসির মধ্যে তো আর নেওয়া যাবে না, উচ্চারণটা শব্দ নাকের মধ্যে একটু চাপ দিতে হবে। যেমন যদি ওয়াজিব গুন্না এতটা আসে না, অন্য গুন্নায় গেলে আমরা পাবো। যেমন মিন কুল্লি, মিন শাররি, মিন শাররি, মিন জু। তাহলে এই হচ্ছে 11 থেকে 17। আমরা আগামী ক্লাসে কিন্তু 17টাই পড়বেন। আগামী ক্লাস শনিবার, তো শনিবারের সময় আছে, আপনারা পড়তে পারবেন না, চেষ্টা করতে হবে, সময় দিতে হবে। বললাম না, পাওয়ার জন্য মানুষ বাগান লেখা দিছে, এখন লেখা দিতে বলেন না, আপনাদেরকে বললেও দেখবেন। হ্যাঁ, এরকম অনেক কাহিনী আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কাহিনী আছে যে তারা পানির জন্য, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কেউ আসো যে পানি এখান থেকে পানি খাওয়ার ব্যবস্থা করে দিবা কূপে সাধারণ মানুষের জন্য। তারা কি করছে, নিজেদের সম্পদ 10 গুণ দামে কিনে দিয়েছে, 10 গুণ, 1 গুণ না, 10 গুণ দামে কিনে তারপরে উন্মুক্ত করে দিয়েছে। তো কোরআন শিখবেন, আপনি একটু সময় দিবেন না? অবশ্যই কষ্ট হবে, সময় দিতে হবে। আচ্ছা, আমরা এবার চিত্রের মাধ্যমে দেখি। জিব্বার, এই যে 11 নম্বর বলছিলাম, জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, এই যে জিব্বার আগা, এই যে দাঁত, এই দাঁত, এই যে 2 দাঁত, এই 2 দাঁতের গোড়া, ওই যে গোড়ায় লাগছে দেখছেন, গোড়া, এই থানায় উলিয়া দাঁতের গোড়ার সাথে লাগাইয়া তদাল তা একদম গোড়ায় গিয়ে লাগবে, গোড়া থেকে পেট পর্যন্ত, গোড়া থেকে শুরু হবে, গোড়া থেকে পেট পর্যন্ত লাগবে ত, ঠিক আছে, জিব্বাটা মোটা হয়, পুরা জিব্বা লাগবে। এরপরে শুধু গোড়ায় লাগবে দেল, গোড়া থেকে একটু আগাবে, এবার তা একদম আর একটু আগাই যাবে, দেল তা। 12 নম্বর মাখরাজে কি আছে, এই যে 12 নম্বর দেখছেন, আপনারা এইটা থেকে মুখস্থ করতে পারেন, এটা আমাদের ধারাবাহিকভাবে, মানে আমার নিজের গুছানো, তো এইভাবে আমি গুছাই নিছি, তাসবিদগুলো আমার নিজের মতন গুছানো। আর ওইটা তো দেখাইলাম হচ্ছে তালিমুল কোরআন বাংলাদেশ, নুরানির বই, ওটা হচ্ছে নুরানি শেখানো হয় যাদেরকে। আচ্ছা, 12 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগায় ওয়াদাল সা। এই যে জিব্বাটা দেখছেন এবার আগায় লাগছে, এবার কিন্তু আগায় লাগছে, একটু পিকচারের মধ্যে তফাৎ করে দেখবেন, এইটা দেখেন গোড়ায় লাগছে, দাঁত কিন্তু বাকি আছে, আর এটা হচ্ছে দাঁতের আগায় লাগছে, কিন্তু আগা থেকে মধ্য, আগা থেকে
মধ্যে পেট পর্যন্ত দাঁতের ল, এটা মোটা হয়। এরপরে একদম আগায় জাল, এরপর জিব্বাটা বের হয়ে যাবে, জিব্বাটা সামনের দিকে সা 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 সা, ঠিক আছে? সা। অনেকের তেলাওয়াত আজকে মানে মাঝে সাথে তেলাওয়াত তো শুনি আসলে সবসময়। আজকে একজনের তেলাওয়াত শুনতেছিলাম মোবাইলে রেকর্ডিং, মানে তারা ইউটিউবেও দেয়, কিন্তু সায়ের উচ্চারণ হচ্ছে না, এরকম হয়, এরকম আসলে। যাই হোক, এগুলো সমালোচনা করা যাবে না। 13 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, ওইটার সাথে এটা মিললো না, সামনের নিচের নিচের, ঠিক আছে? দুই দাঁতের আগার সঙ্গে নিচের নিচের দাঁতের আগার সঙ্গে লাগে, আগা থেকে পেট, আগা থেকে পেট, আগা থেকে পেট। এই দেখেন এইটা দেখানো হয়েছে, এইটা এইটা এটা দিক তাকান, আগা থেকে পেট পর্যন্ত লাগছে, কিন্তু এই আগা থেকে পেট সদ, আর এটা দেখেন শুধু আগা লাগছে সিন সা, এটা চিকন হবে, এটা মোটা হবে, ঠিক আছে? এরপরে এই যে এটা তো পড়লাম না, নিচের ঠোঁটের পেট, এই যে পেট পেট, ওই যে পেটের গিয়ে দাঁত লাগছে দেখছেন, উপরে দুই দাঁত কামড় দিয়ে ধরছে, ফা ফা ফা। এরপরে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। এইবার দেখেন দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, ওয়াও বা মিম উচ্চারিত হয়, হয় হয়, ওয়াও বা মিম উচ্চারিত হয়। এবার একটু দেখেন তো, ওয়াও দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। আমরা যদি একটু বায়েরটা দেখি আগে, বা এই দেখেন এই ভিজা জায়গাটা লাগছে, ভিজা 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 জায়গাটা লাগছে। আমরা এইটা দেখি, এই যে এই চিত্রটা দেখছেন, সামনেটা কিন্তু ফাঁকা আছে, কিন্তু ভিজাটা লাগছে। আমরা যদি একটু আরেকটু যাই, ওয়াওতে যাই, ওয়াও, ওয়াও এর ক্ষেত্রে ঠোঁট দেখেন, এই ঠোঁটটা দেখেন, এইটা ভালো করে দেখেন, গোল হয়ে গেছে, মধ্যে একটা ফাঁকা রয়ে গেছে 1 আঙ্গুল পরিমাণে, দেখছেন? 1 আঙ্গুল পরিমাণে ফাঁকা আছে, 1 আঙ্গুল পরিমাণে ফাঁকা রয়েছে, 1 আঙ্গুল পরিমাণ, দেখছেন? 1 আঙ্গুল পরিমাণে ফাঁকা রয়েছে কিন্তু। এই যে এটা দেখছেন, এটা ওয়াও 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 ওয়াও। আর মিম ঠোঁটের কোথায় হয়? শুকনা জায়গা, এই যে মিম ঠোঁটের শুকনা জায়গা দেখেন, এটার অগ্রভাগটা, জিহ্বার অগ্রভাগটা যদি ঠোঁটটা আরো মিলানো দেখানো যা লাগতো, এটা অগ্রভাগটা লাইগা গেছে, ঠিক আছে? এরপর হচ্ছে মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, মাদের হরফ এই যে বের হয়ে আসে, এই যে দেখেন সবুজ কালার দেওয়া হয়েছে, ঠিক আছে? বা বু বি বা বা বি বু। এখানে একটু সংক্ষেপে বলা হয়েছে, মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জজম আলিয়া, পেশে বাম পাশে জজম আলা ওয়াও, মাদের হরফ হলে তার ডান দিকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। এইটা অতটা পড়া জরুরি না, আপনার জাস্ট মাখরাজটা পড়বেন। নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না আম্মা, আন্না আম্মা, গুন্না গুন্না, ও নিজেও একটা মানে গুন্না নিজেও একটা গুন্না, ওয়াজিব গুন্না। তো আপনারা এই মাখরাজ পুরো কমপ্লিট করবেন, আগামীতে একটু পারবেন না, একটু করেন, কোনো জায়গায় বাজলে না বুঝলে বলে দেন গ্রুপে, আমরা করে দেবো, সলভ করবো, ঠিক আছে? এরপরে আগামী এইটা শেষ হইলে আমরা ওইখান থেকে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস তো অলরেডি হরফগুলো আগেই যে জবর পেজ দিয়ে পড়ছে, ওইখানে একদিনে পড়ে সামনের লেকচার শিটে যাব। জি, কারো কোনো কথা আছে? আব্দুর রহমান ভাইয়ের ওই যে লোক, সে তো ভর্তি হয়েছে ওই ব্যাচে, বুঝছেন? ভর্তি হয়েছে। মেয়ে আছে, হয়েছে কি টিচার কালেকশন করা লাগে, তো আমি তো দেখা যায় নিজে পড়াই, এর জন্য আমাদের এই অনেক সময় লস হয়, অ্যাডভার্টাইজমেন্টে এইতে অনেক গ্রুপে লস হয়। তো একজন টিচারকে তো সম্মানই দেয়া লাগবে, তাই না? সে সময় দিবে, তো দেখা যায় যে আছে টিচার আছে হাতে, হাফেজা আছে, কিন্তু ওই বিষয় নিয়ে হচ্ছে যে ভর্তির আগে অনেক ইন্টারেস্ট দেখায়, কিন্তু ভর্তির সময় আর ইন্টারেস্ট কম দেখায়, এটা একটা বড় সমস্যা। দেখা গেছে 7-8-10 জন ভর্তি হলে তখন অ্যাডভার্টাইজমেন্ট করে, শিক্ষক যে থাকবে তাকে একটা সম্মানই দেয়া যায়, এটা একটা বিষয়। এর জন্য একটু দেরি করতেছে আসলে, এটা নিয়ে অনেক দিন হইতেই। আচ্ছা, আমাদের কিন্তু প্রাইভেট কোর্স আকারে পড়ানো যায়, বাচ্চা মেয়েদের হচ্ছে 12 বছর পর্যন্ত, 10-12 পর্যন্ত পড়ানো যায়, আর ছেলেদের কোনো বয়স নাই, পুরুষ যে কোনো বয়সে। প্রাইভেট আকারে আনলিমিটেড হচ্ছে, প্রতি সপ্তাহে 5 দিন করে ক্লাস, 45 মিনিট করে, আনলিমিটেড মানে কোনো ক্লাসের কোনো 3 মাস 4 মাস 6 মাস না, প্রতি সপ্তাহে 5 দিন করে ক্লাস হবে, একদম আনলিমিটেড, আপনি পুরো কনসেপ্ট খতম দেওয়া পর্যন্ত পড়তে পারবে। এটার কোর্স ফি একটু বেশি হয়,
ঠিক আছে, এটার কোর্স ফি যেহেতু এটার দিনও বেশি আর একজন 1 to 1, মানে একজন ঠিক আছে, একজন এবং সময়টা নির্বাচন করে নেওয়া যায় যে কোনো টাইমে, মানে একটা টাইম ফিট করে নেওয়া যাবে যে আমি সকালে পড়বো রাতে পড়বো, একটা টাইম ফিট করে নেওয়া যাবে, এই সিস্টেমটা পড়া যাবে। এটাও যদি আপনাদের কোনো থাকে পড়তে পারবেন। হ্যাঁ, কোর্স ফি হ্যাঁ হচ্ছে ইন্ডিয়ান যারা আছে তাদের জন্য আপাতত 1000 রুপি করে মাসে, ইন্ডিয়ানদের জন্য, আর বাংলাদেশি যারা আছে তাদের জন্য 1500 টাকা। এটা প্রায় 22টা-23টা ক্লাস থাকে পার মাসে, প্রতি মাসে, তো পুরো সপ্তাহে ক্লাস হয়। আর আপনার তো একজনই পড়ানো হয়, এর জন্য তো থাকতে হয় এই, তো বেনিফিট বেশি হয়, একজনের পড়ানো বেনিফিট বেশি হয়। তো আপনাদের যদি থাকে কোনো বাচ্চারা পড়তে, সেটাতে ঢুকতে হতো, হ্যাঁ আর আমাদের জন্য আমরাও ঢুকতে পারি। যে কেউ পড়তে পারবে, ওই মানে প্রাইভেট কোর্স তো যে কেউ পড়তে পারে। বাচ্চারাও পড়তে চাইলেও পড়তে পারবে, মেয়েরাও 10-12 পর্যন্ত পড়তে পারবে। তো আপনি পড়াবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পড়াবো, ওইটা আমি পড়াবো। এরপর যদি আরো হয় তখন অন্য টিচারও আছে। ঠিক আছে, তাহলে দোয়া করবেন, ভালো থাকবেন, লাইন কেটে যাবে এখনই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।